হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা আজকে রকেটের তরল দেখব। মানে তোমরা অনেকদিন ধরে এই ব্যাপারটা নিয়ে আসলে আমাকে অনেক জায়গায় নক করতেছো। তো আমরা এই যে রকেটের তরল যে জিনিসটা, এটা বুঝতে হলে তোমাকে আসলে যেটা বেসিক সূত্র, মানে আমরা নিউটনীয় গতিবিদ্যার যে নিউটন যে সূত্র তিনটা দিছিল, সেই তিনটা সূত্রের দুইটা সূত্র আসলে কাজে লাগবে এখানে, ঠিক আছে? ফার্স্ট সূত্র হচ্ছে তোমার নিউটনের যে দ্বিতীয় সূত্র ছিল সেটা, আর তারপরে আরেকটা সূত্র লাগবে, সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আমরা অবশ্যই নিউটনের দ্বিতীয় সূত্র জানি আশা করি। তো নিউটনের দ্বিতীয় সূত্রকে আমরা আরেকবার একটু রিকল করি, রিভাইজ দেই আর কি। সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র কি ছিল একটু মনে করার চেষ্টা করো তো। নিউটনের দ্বিতীয় সূত্র ছিল হচ্ছে কোন একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। হ্যাঁ, প্রযুক্ত নেট যে ফোর্সটা থাকে তার সমানুপাতিক, ঠিক আছে? তাইলে ভরবেগের পরিবর্তন জিনিসটা আসলে কি, কিভাবে বা হয় জিনিসটা দেখো। ভরবেগ মানে কি? তার একটা ভর আর বেগের গুণফল। তাহলে ভরবেগের পরিবর্তন কিভাবে হইতে পারে বলো? হয় তার ভরের পরিবর্তন হবে, নাহলে তার বেগের পরিবর্তন হবে। কিন্তু আমরা এই যে এতদিন পর্যন্ত যে জিনিস ম্যাক্সিমাম টাইমে যে জিনিসটা দেখে আসছি, সেটা হচ্ছে কোনো একটা বস্তুর বেগের পরিবর্তন হয়। হ্যাঁ, কিসের পরিবর্তন হয় বলো? বেগের পরিবর্তন হয়। ভরবেগের পরিবর্তন যখন হয় ম্যাক্সিমাম টাইমে এই জিনিসটাই হয়। কিন্তু আমরা রকেটের ক্ষেত্রে দেখব যে রকেটের গ্যাসগুলা একটা নির্দিষ্ট বেগে পেছন দিয়ে বেরোচ্ছে। এখানে আমরা এটাকে একটা রকেট চিন্তা করে নাও। আমি বেশি ভালো আঁকতে পারি না ভাই, আগে থেকে বলে নিচ্ছি। এই যে রকেটের নিচে দিয়ে দেখতেছো এখান থেকে গ্যাস বেরোচ্ছে। এই গ্যাসের একটা ধাক্কা আছে, মানে গ্যাস একটা নিচের দিকে বল প্রয়োগ করতেছে, ঠিক আছে? তো তার আমরা যেটা শিখছি নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী, সেটা হচ্ছে আরেকটা কথা লেখা ছিল, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের যেদিকে হয় তোমার বলটাও হচ্ছে কি সেদিকে এক্সার্টেড হয়, মানে সেদিকে হচ্ছে বলটা থাকে। ক্লিয়ার? ওকে। তো দেখো, আমরা ফার্স্টে এই জিনিসটা একটু ধরে নেই। তোমার রকেটের হ্যাঁ ডিটি সময়ে ডিটি হচ্ছে খুবই ছোট একটা সময়। ডিটি সময়ে তোমার হচ্ছে কি পরিমাণ গ্যাস নির্গমন হয়, হচ্ছে গ্যাস নির্গমন হয় ইকুয়াল টু হচ্ছে কি বলো? ডিএম। কি পরিমাণ নির্গমন হয় বলো? ডিএম। ঠিক আছে, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট বেগে বের হচ্ছে, কনস্ট্যান্ট বেগে। ঠিক আছে, এই যে ভিটা, এই ভিটা হচ্ছে গ্যাস নির্গমনের বেগ, বুঝা গেছে? এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভেলোসিটি, মানে সুষম বেগ। ঠিক আছে, তাইলে তুমি চিন্তা করো তো যে ডিটি সময়ে এই যে রকেটের ভিতরে যে পরিমাণ গ্যাস মজুদ ছিল, তো সেই গ্যাসের যে ভরবেগের যে পরিবর্তনটা হয়েছে, সেই পরিবর্তনটা আসলে কি জন্য হয়েছে হচ্ছে তার ডিটি সময়ে ডিএম পরিমাণ গ্যাস বের হয়ে গেছে। ঠিক আছে, তাইলে গ্যাস যদি বের হয়ে যায় তাহলে তার কি কমে যাচ্ছে বলো? ভর কমে যাচ্ছে। তাইলে ভর কমার কারণে তার ভরবেগের একটা পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তনটা ইকুয়াল টু হচ্ছে কত বলো? তাহলে ভরবেগের পরিবর্তন হারটা আমরা বের করে ফেলতে পারবো। গ্যাসের ভরবেগের পরিবর্তনের হার। ঠিক আছে, এটা ইকুয়াল টু কত বলো? ডিএম ইনটু ভি। মানে ভি এর তো কোনো চেঞ্জ নাই, কিন্তু ভরের পরিবর্তন হয়েছে হচ্ছে ডিএম ডিভাইডেড বাই হচ্ছে কত বলো? ডিভাইডেড বাই হচ্ছে ডিটি। বুঝা গেছে? ওকে। তো এই যে ভরবেগের পরিবর্তনের হার, এই পরিবর্তনের হারই তো আসলে কি করতেছে দেখো, নিচের দিকে একটা বল তৈরি করতেছে। কোন দিকে বল তৈরি করতেছে বলো? নিচের দিকে। কি মানের বল বলো এটাকে? তাহলে আমরা কি বলতে পারি বলো? এফ। ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করো যে আমরা নিউটনের তৃতীয় সূত্রে আমরা কি শিখছি? এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, মানে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। ঠিক আছে, তাহলে গ্যাস যখন নিচের দিকে একটা ধাক্কা দিচ্ছে, তাহলে এই ধাক্কার একটা প্রতিক্রিয়া বলটা কোন দিকে ক্রিয়া করবে বলো? উপর দিকে। এবং সেই ধাক্কা দিয়েই রকেটটা আসলে কি করে বলো? আস্তে 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 করে 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 উপর দিকে উঠতে থাকে। বুঝতে পারছি? ওকে, ফাইন। তাহলে আমরা রকেটটাকে আসলে কি পরিমাণ বল ধাক্কা দিচ্ছে, গ্যাসের জন্য যে ধাক্কাটা, সেটা হচ্ছে এফ, আর এফটা হচ্ছে কি বলো? সমান। বুঝতে পারছি? ওকে। তো দেখো, এই যে এফটা, সেই এফটা হচ্ছে আমরা কি পাইছি? ডিএম বাই ডিটি ইনটু হচ্ছে ভি।
এখন এই রকেটের মোট ভরকে যদি আমরা m ধরে নেই, রকেটের মোট ভর কে যদি আমরা m ধরে নেই, তাহলে আমরা জানি প্রত্যেকটা বস্তু যদি ধরো পৃথিবীর আকর্ষণ বলের মানে অভিকর্ষ বলের ভিতরেই অবস্থান করতেছে যখন রকেটটা, তখন তার ভরটা কোন দিকে ক্রিয়া করে? নিচের দিকে ক্রিয়া করে। তাইলে এই এফ এর বিপরীত দিকে একটা বল ক্রিয়া করবে রকেটের ওজন, সেটা কত বলো? mg, মানে ক্যাপিটাল M ইনটু হচ্ছে কি বলো? g। বুঝে গেছে? তো তুমি চিন্তা করো তো যে আমরা কি পড়ছিলাম আসলে, যে সামেশন অফ f ইকুয়াল টু হচ্ছে ma। সামেশন অফ f কি? মানে একটা বস্তুর উপরে নেট কি পরিমাণ ফোর্স ক্রিয়া করতেছে, মানে তার টোটাল বলের যে লব্ধি, সেই লব্ধি হচ্ছে তার ত্বরণ সৃষ্টি করে। লব্ধি যেদিকে, ত্বরণ সেদিকে। ঠিক আছে? এখন তুমি চিন্তা করো, যদি f যদি তোমার mg থেকে বড় না হয়ে যদি ছোট হইতো, তাহলে রকেটটা কিন্তু আর উপরেই উঠতো না। আমরা কিন্তু এরকম ইনসিডেন্ট অনেক অনেক দেখছি। ইউটিউবে সার্চ দিলেও দেখবা যে হঠাৎ হঠাৎ করে রাশিয়ায় একবার এমন হয়েছিল, তারপর হচ্ছে মেবি ভিয়েতনাম ওয়ারে একবার এমন হয়েছিল কি, যে রকেটটা যখন ছাড়ছে তখন কিছু দূর যাওয়ার পরে ঠাস হয়ে আবার পড়ে গেছে আর কি। তাহলে তখন আসলে কি ঘটনাটা ঘটছিল? তখন আমাদের এই যে বলটা, তার যে উপর দিকের যে ধাক্কাটা, সেই ধাক্কাটা তার ওজনের চেয়ে কম হয়ে গেছিল, যার কারণে সে আর উপর দিকে যাইতে পারে না। সে কি হয়েছে দেখো, নিচে পড়ে গেছে। বুঝা গেছে? এই টাইপের ফেলিউর গুলার জন্যই আসলে আমাদের রকেটের যে টাইপের অ্যাক্সিডেন্ট গুলো আগে হয়েছে, ম্যাক্সিমাম টাইমে এই টাইপের কোনো একটা রিজনের জন্য হয়েছে। এগুলোর অবশ্যই অ্যানালাইসিস আছে কি জন্য হয়েছে, ডকুমেন্ট আছে। যাই হোক, আমরা সেই দিকে না যাই। তো বেসিক্যালি আমরা যদি ফিজিক্স দিয়ে বুঝতে চাই, তাহলে জিনিসটা হচ্ছে মোর অর লেস এটাই। তাহলে দেখো, তাহলে রকেটের ত্বরণের কথা আমাদের আসতেছে যেটা, তাহলে রকেটের ত্বরণ আমরা কি বললাম বলো? সামেশন অফ f ইকুয়াল টু হচ্ছে m ইনটু a। তো সামেশন অফ f এখানে কি বলতো? এই যে একটা ফোর্স হচ্ছে উপর দিকে ক্রিয়া করতেছে, আমরা ধরে নিচ্ছি রকেটের ত্বরণটা উপর দিকে, মানে সে শান্তির মতো উপর দিকে যাইতে পারতেছে আর কি। ঠিক আছে? উইদাউট এনি আর কি কোনো প্রবলেম ছাড়াই যাচ্ছে। তাহলে সামেশন অফ f টা কি আসতেছে দেখো, dm বাই dt ইনটু v। একটু খেয়াল রাখতে হবে, এই v কিন্তু রকেটের বেগ না। ঠিক আছে? v হচ্ছে গ্যাস নির্গমন হচ্ছে যে বেগে, সেই বেগটা। গ্যাস সবসময়ের জন্য একটা কনস্ট্যান্ট বেগেই আসলে বের হয়। হ্যাঁ, তো dm বাই dt ইনটু v ইকুয়াল টু হচ্ছে কি বলো? সরি, মাইনাস, এটা তো একটা বেগ উপর দিকে, তাহলে তার নিচের দিকে কি বেগটা ক্রিয়া করতেছে বলো? মাইনাস mg, মাইনাস mg। ঠিক আছে? এটা ইকুয়াল টু হচ্ছে ma। m বলতে কোন m বোঝাচ্ছে বলো? রকেটের ভর। আচ্ছা, এইখানে m বলতেও কোন m বোঝাচ্ছে বলো? রকেটের ভর। বুঝা গেছে? ওকে, তাহলে আমাদের a ইকুয়াল টু কি আসতেছে দেখো, রকেটের ত্বরণ যেটা, আমরা যদি m দিয়ে সবগুলোকে ভাগ করে দেই, তাহলে আমাদের আসবে হচ্ছে 1/m ইনটু dm বাই dt, হ্যাঁ, ইনটু v মাইনাস g। বুঝতে পারছো? তো এই যে dm বাই dt, এই dm বাই dt এর একটা স্পেসিফিক একটা নেম আছে, সেটাকে বলে হচ্ছে গ্যাস নিঃসরণ হার। ঠিক আছে? কি বলে বলো? গ্যাস নিঃসরণ হার। ঠিক আছে? এটা এককটা কি হবে বলো? এটার এককটা হবে হচ্ছে কেজি পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে রকেট থেকে কি পরিমাণ গ্যাস বের হচ্ছে আর কি। ঠিক আছে? সেটাকে বলে হচ্ছে গ্যাস নিঃসরণ হার, dm বাই dt। আচ্ছা, এখন একটা কোশ্চেন তোমাদের কাছে, সেটা হচ্ছে ধরো তোমাকে কোশ্চেন করা হয়েছে যে পৃথিবীর ভূপৃষ্ঠ হতে একটা রকেট নিক্ষেপ করা হয়েছে, মানে উপর দিকে খাড়া উপর দিকে উৎক্ষেপণ করা হয়েছে। তো পৃথিবীর ভূপৃষ্ঠ হতে তোমার r/4 উচ্চতায় রকেটের ত্বরণটা কত বের করো। ঠিক আছে? তো সেখানে তোমার দেওয়া আছে হচ্ছে গ্যাস নির্গমন হার দেওয়া আছে, dm বাই dt দেওয়া আছে, রকেটের ভর দেওয়া আছে, আবার গ্যাস যে বেগে বের হচ্ছে সেটাও দেওয়া আছে। তাইলে একটু চিন্তা করো তো, যে এই যে জি এর যে মানটা, এই যে জি এর যে মানটা, মানে অভিকর্ষ ত্বরণের যে মানটা, এটা কিন্তু আস্তে 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 করে যত উপর দিকে যায় তত কিন্তু চেঞ্জ হয়। কি হয় বলো? এটা আস্তে আস্তে পরিবর্তন হইতে থাকে। হ্যাঁ, মানে এটা কনস্ট্যান্ট না। আমরা এটা জানি যে ভূপৃষ্ঠে হচ্ছে জি এর মান হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম, ভূপৃষ্ঠ থেকে যত নিচে যায় তত জি এর মান কমতে থাকে, আবার যত উপরে যায় তত জি এর মান কি হয় বলো? কমতে থাকে। তো সেই দুইটা রিলেশন আসলে কি?
তাহলে তোমরা মানে আমার মনে হয় যে কোশ্চেনটা বুঝতে পারছো, আমি তাও একবার একটু এখানে লিখে দেই। সেটা হচ্ছে, আচ্ছা এই এক্সপ্রেশনটা জাস্ট মনে রাখো আর কি, ঠিক আছে? রকেটের ত্বরণের এই যে এক্সপ্রেশনটা আছে, আমরা এখানে যেটা দেখছি সেই এক্সপ্রেশনটা একটু মাথায় রাখো। কোশ্চেনটা হলো h equal to r/4 উচ্চতায় রকেটের ত্বরণ কত হবে আর কি, রকেটের ত্বরণ কত হবে, ঠিক আছে? যেখানে তোমার dm/dt দেওয়া আছে, dm/dt given, dm/dt ধরো হচ্ছে 100 কেজি পার সেকেন্ড, সরি 100 কেজি তো অনেক বেশি হয়ে যায়, 10 কেজি পার সেকেন্ড ধরো, 10 কেজি পার সেকেন্ড, ঠিক আছে? v দেওয়া আছে ধরো হচ্ছে তোমার কত বলা যায় 150 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো আর হচ্ছে রকেটের ভর ধরো কিছু একটা দেওয়া আছে, রকেটের ভর ধরো দেওয়া আছে হচ্ছে 2000 কেজি আর কি, ঠিক আছে? 2000 কেজি, যাই হোক কমই বললাম। তো ডাটা আসলে এগুলা অনেক রকমের থাকতে পারে, তো এটা নিয়ে এত কনফিউশনের কিছু নেই, বিভিন্ন রকম থাকতে পারে। তো এখন এখানে আসলে মেইন প্রবলেমটা যেখানে, সেটা হচ্ছে আমার এই j এর মানটা ভূপৃষ্ঠে যে 9.8, আমরা এই r equal to h equal to r/4 এ j এর মান 9.8 ইউজ করতে পারবো না। তাহলে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় j এর মানটা কত সেটা অবশ্যই জানতে হবে। তাহলে তোমাদের সেই এক্সপ্রেশনটা আমার মনে হয় জানা আছে। আচ্ছা যদি না জানা থাকে আমরা আরেকবার একটু রিকল করি, দেখো যে g equal to আমরা নরমালি কি জানি, gm/r², তাই না? ওকে ফাইন। তাহলে এই উচ্চতায় যে g এর যে মান সেটা পরিবর্তন হবে, জাস্ট কি r এর জায়গায় r প্লাস h বসবে, ঠিক আছে? তাহলে g প্রাইম ইকুয়াল টু কত আসছে বলো, gm/r প্লাস h এর হোল স্কয়ার, ঠিক আছে? ওকে, তাইলে এখন দেখো আমরা যদি এই g প্রাইম কে g দিয়ে যদি একটু ভাগ করতাম তাহলে আসলে কি আসতো? তাহলে আসতো হচ্ছে আমরা এটাকে এটা দিয়ে ভাগ করছি, তাহলে উপরে আসবে হচ্ছে r²। দেখো উপরে কিন্তু দুইজনেরই কিন্তু gm আছে, এখানেও gm এখানেও gm, তাহলে r² বাই কি আসতেছে বলো, r প্লাস h হোল স্কয়ার। এই জিনিসটাকে সুন্দর মতো আমরা জাস্ট লিখতে পারি হচ্ছে 1 প্লাস h বাই r হোল টু দি পাওয়ার মাইনাস 2। কি করছি বলো তো, এটাকে উপরে নিছি, এটাকে নিচে আনছি, মানে r প্লাস h হোল স্কয়ার কে উপরে নিছি, r² কে নিচে আনছি, তাহলে কি পাওয়ারটাও কি হয়ে যাবে বলো, মাইনাস হয়ে যাবে। তাহলে r প্লাস h বাই r হোল টু দি পাওয়ার মাইনাস 2 লেখা যায় না? আমরা যদি 8 দিয়ে ভাগ করে দেই তাহলে 1 প্লাস h বাই r হোল টু দি পাওয়ার মাইনাস 2। এখন তোমরা যদি একটু বাইনোমিয়াল থিওরেম মানে দ্বিপদী উপপাদ্য যদি একটু শিখে থাকো, তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার n এর একটা সূত্র আছে দেখবা বইয়ে। তো সেইখানে দেখো জিনিসটা এমন আসে যে ফর্মুলাটা হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস nx প্লাস n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু x স্কয়ার, তারপর n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু x কিউব। এভাবে করে 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 আস্তে আস্তে পাওয়ারটা বাড়তে থাকে, ঠিক আছে? কিংবা তোমরা যদি 9 10 এ শিখে আসছো যেটা যে 1 প্লাস nc1 ইনটু x প্লাস nc2 ইনটু হচ্ছে x স্কয়ার, তো বেসিক্যালি nc1 মানে হচ্ছে কি বলো n, nc2 মানে কি বলো n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। বুঝে গেছে? তো বই থেকে একটু দেখে নিবা যদি না পারো। তো তাহলে এখানে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে 1 মাইনাস 2h বাই r, n এর মান কত দেখো মাইনাস 2, x এর মান কত h বাই r। আর কেন লিখলাম না, এরপরের টার্মগুলো কেন লিখলাম না, এরপরের টার্ম আরো আছে যে n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু x স্কয়ার, তাহলে কি h বাই r এর হোল স্কয়ার চলে আসবে। তো সেই জিনিসটা তো অনেক ছোট, হ্যাঁ? এখানেও যদি চিন্তা করি h বাই r তাহলে 1 বাই 16 চলে আসবে। তো 1 বাই 16 কিন্তু আসলে এই 1 থেকে এটাতে মাইনাস করলেই কি খুব বেশি একটা ডিফারেন্স হবে না। তো এই জন্য অনেক বইয়ে এরকম একটা মানে সহজ একটা এক্সপ্রেশন দেওয়া থাকে যে g প্রাইম বাই g ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 2h বাই r। এটা কোথায় বলো, ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায়। এই সম্পর্কটা কিসের জন্য প্রযোজ্য বলো, g প্রাইম বাই g ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 2h বাই r। এই সম্পর্কটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায়, ঠিক আছে? তাহলে দেখো এখন এইখানে এই যে আমাদের যে এখন যে কোশ্চেনটা, তো
তো সেই কোশ্চেনে এখানে কিন্তু এই যে রকেটের যে ত্বরণ আমাদের বের করতে বলছে, রকেটের ত্বরণ কত হবে, তো সেই ত্বরণের জি এর মান কিন্তু আমরা জি বসাইতে পারবো না। জি এর মান আমাদের কি বসাইতে হবে বলো? জি এর মান হচ্ছে আমরা এই ফর্মুলা দিয়ে যে জি প্রাইম যেটা পাচ্ছি, মানে এই উচ্চতায় জি এর মান যেটা, সেটা বসাইতে হবে। ভূপৃষ্ঠের যে জি এর মান 9.8 সেটা বসাইলে ভুল। ঠিক আছে, এটা বলছেই আসলে তোমার জি প্রাইমটা জানি তুমি বুঝতে পারো। ওকে ফাইন, তাহলে আমরা যদি একটু জি প্রাইম বের করি, মানে এইচ এর জায়গায় যদি r/4 বসাই, তাহলে দেখো এখানে কত আসতেছে, হাফ আসতেছে। 2h/r মানে হচ্ছে হাফ। কিংবা এইভাবেও চিন্তা করতে পারো যে এই যে এখান থেকে যদি দেখো, তাহলে h/r ইকুয়াল টু হচ্ছে কত বলো, 1/4। তাহলে 2h/r ইকুয়াল টু কত হবে বলো, হাফ। তাহলে আমরা যদি এখানে যদি হাফ বসাই, তাহলে আমাদের যে জি প্রাইম যেটা, সেটা হচ্ছে g/2 কিংবা 9.8/2 করলে আসে হচ্ছে 4.8। তো সব ভ্যালু গুলাই কিন্তু দেওয়া আছে, দেখো m এর মান দেওয়া আছে, dm/dt এর মান দেওয়া আছে, v এর মান দেওয়া আছে, তারপর কি জি প্রাইমের মানও আমরা এখান থেকে বের করে নিলাম। তাহলে কি আমরা এখন ত্বরণটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে। তো এখন লাস্ট একটা কোশ্চেন তোমাদের কাছে, এটা অ্যানসারটা কত আসে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর হচ্ছে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমাকে ধরো একটা নির্দিষ্ট উচ্চতায় রকেটের বেগ বের করতে বলছে, তাহলে তখন তুমি সেই বেগটা তুমি কিভাবে বের করতে আর কি। হ্যাঁ, দেখো বেগের ক্ষেত্রে তুমি এখন বলতে পারো যে যদি তোমাকে এই উচ্চতাটা যদি না দেওয়া থাকে, দেখো আমি আবার বলি, একটু শোনো মনোযোগ দিয়ে, যে এই উচ্চতাটা যদি না দেওয়া থাকে কোশ্চেনে, তখন যদি ত্বরণ বের করতে বলে, তখন হচ্ছে আমরা a = 1/m dm/dt * v - g, মানে 9.8 বসাই করে দিব আর কি। ঠিক আছে, যেহেতু তোমাকে উচ্চতাটা দেয় না। আর যদি উচ্চতা দেওয়া থাকে, তাহলে আমরা সেই উচ্চতায় জি এর মান কত সেটা বের করে তারপর আমরা করব। ওকে, এখন যদি তোমাকে যদি বেগের মান বের করতে বলে, তাহলে বেগের মান বের করতে বললে তুমি কিভাবে করবে আর কি। হ্যাঁ, বেগের মান বের করতে বললে হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা বের করতে হবে। একটু চিন্তা করো তো মাথায়, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আর কি। ঠিক আছে, যে রকেটটা যখন প্রথমে নিক্ষেপ করা হচ্ছিল, তখন কিন্তু তার কোনো গতিশক্তিও ছিল না, কোনো বিভব শক্তিও ছিল না। বিভব শক্তি ছিল না বললে ভুল হবে, ভূপৃষ্ঠে থাকলে কিছু না কিছু বিভব শক্তি থাকে। তো আমরা যদি ভূপৃষ্ঠে তার বিভব শক্তিকে 0 ধরে নেই, তাইলে দেখো রকেটটা যখন এই উচ্চতায় যাচ্ছে, তখন তার কিন্তু একটা বিভব শক্তি আসতেছে। ঠিক আছে, তারপর সেই বিভব শক্তি আবার যখন এই উচ্চতায় পৌঁছাচ্ছে, তখন তার একটা বেগও হচ্ছে। ক্লিয়ার? ওকে, তাইলে তখন কি, তখন সে একটা গতিশক্তি লাভ করতেছে, একটা বিভব শক্তি লাভ করতেছে। যখন নিচে ছিল, একেবারে ভূপৃষ্ঠে ছিল, মানে উৎক্ষেপণের সময়টা যেটা, সেখানে কিন্তু তার কোনো গতিশক্তিও ছিল না, বিভব শক্তিও ছিল না। তাইলে সে ওইখানে যে সে গতিশক্তি আর বিভব শক্তি লাভ করলো কিভাবে? নিশ্চয়ই তার উপর কোনো এক্সটার্নাল ওয়ার্ক ডান হয়েছে, মানে কোনো বাহ্যিক কোনো কাজ করা হয়েছে। সেই বাহ্যিক কাজটা কে করছে বলো? বাহ্যিক কাজটা করছে হচ্ছে রকেটের ফুয়েল। কে করছে? রকেটের যে গ্যাস থাকে, গ্যাসটা যে বের হচ্ছিল কন্টিনিউয়াসলি, এই উচ্চতা পর্যন্ত যে পরিমাণ গ্যাস বের হয়েছে, ওই গ্যাস বের হওয়ার জন্য যতটুকু কাজ হয়েছে, সেই কাজই আসলে রকেটের গতিশক্তি আর বিভব শক্তি লাভ করছে। বুঝতে পারছো? সিম্পল একেবারে। আমরা জিনিসটা একটু নরমালি বোঝার চেষ্টা করব। তো তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে এই উচ্চতায় রকেটের বেগের মানটা বের করা। ঠিক আছে, রকেটটা যখন ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় আসে, তখন সেই এই উচ্চতায় রকেটের বেগের মানটা কত হবে। তো দেখো, এখন আমি যদি তোমাকে আর একটু সহজ করে দেই, তাহলে তোমার বুঝতে সহজ হবে। দেখো জিনিসটা হচ্ছে কি, যে এই যে রকেটের উপরে অ্যাকচুয়াল বাহ্যিক যে কাজটা, সেই কাজটা আসলে কে করতেছে? দেখো, এই dm/dt * v করতেছে না, মানে এটাই তো আসলে রকেটের উপর যে প্রযুক্ত বল সেটা ছিল, মানে রকেটের গ্যাস দ্বারা প্রযুক্ত বল, সেটা হচ্ছে dm/dt হচ্ছে কি বলো, v। এটা হচ্ছে কি, গ্যাস দ্বারা প্রযুক্ত বল, গ্যাস দ্বারা প্রযুক্ত বল। তাহলে এই বলের সাথে আমরা যদি h গুণ করি, তাহলে কি বাহ্যিক বল দ্বারা কৃত কাজ আমরা পাবো। তাহলে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ ইকুয়াল টু কি হবে বলো? তোমার ওই সময় তার যে গতিশক্তি ½ mv² প্লাস mgh। বুঝা গেছে? কি হবে বলো? ½ mv² mgh। এখন যদি h-টা যদি খুব বেশি বড় না হয়, তাহলে আমি g এর মান 9.80 বসাইতে পারি, আমার এই ঝামেলা করার কোনো প্রয়োজন নাই। বাট h এর মান যদি বড় হয়, সেক্ষেত্রে g এর মানটা চেঞ্জ হবে। তুমি নিজেই দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে 4.8 না, সরি 4.9 আসে আর কি,
মানে 9.8 কই আর 4.9 কই অনেক ডিফারেন্স, কিন্তু অর্ধেক। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের 4.9.8 বসালে অ্যানসারটা পুরোপুরি মিলবে না। তো আশা করি তোমরা তোমাদের কাছে যে কোশ্চেনটা ছিল সেটা অবশ্যই বাসায় করে আমাকে জানাবা। যদি না পারো তাহলে আমাদের গ্রুপ আছে, তো সেই গ্রুপে পোস্ট করবা। গ্রুপের সবাই জানো মেটাফি, সেখানে তোমরা তোমাদের যে প্রবলেম, এই যে আজকের যে প্রবলেমটা যদি না পারো গ্রুপে পোস্ট করতে পারো, কমেন্টে জানাতে পারো, অনেক অপশন। হ্যাঁ, আর বেশি বেশি করে গ্রুপে সবাইকে অ্যাড দাও। আর আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে থামস আপ দিবা। নেক্সট ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো। আল্লাহ হাফেজ।